Hello everyone, welcome to GS Study. So this is our fifth lecture আর এটা আমাদের কি যে salient features of the constitution যেটা আছে তার সেকেন্ড পার্ট হবে। সো শুরু করা যাক। ঠিক ওকে, তারপরে ফিচার্সে আমরা চলে যাব বৈশিষ্ট্যে। দেখো এখানে কি বলেছে যে ফেডারেল সিস্টেম আছে উইথ ইউনিটের ব্যাস। আচ্ছা এটা তো দেখলাম মনে হয়, কী ব্যাপার? ও আচ্ছা, হ্যাঁ দেখা হয়ে গেল, এটা তো দেখা হয়ে গেল। ঠিক আছে, তারপর কি রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আমি একটু আগেই বললাম, বা ওটা তো আমরা বলেছিলাম যে একটা রিজিড কনস্টিটিউশন হয়, একটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন হয়। এই যে এখানে রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল ওই জিনিসটাই আছে, একটু দেখে নাও। দেখো কী বলেছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রিজিডও না, নাইদার রিজিড। যেমন কি ইউএসএ কনস্টিটিউশন কি বলা ছিল যে না খুব রিজিড কনস্টিটিউশন, ইউএসএ কনস্টিটিউশনটা খুব রিজিড, ইজিলি চেঞ্জ করা যায় না, যেটা লিখে দিয়েছে সেটা লিখে দিয়েছে। আর ব্রিটেনে কি যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন, যে কোনো সময় নিজের মতো করে চেঞ্জ করা যায়। ঠিক আছে, আর ইন্ডিয়াতে কী হয় যে না ইউএসএর মতো রিজিড হতো, না তোমার ব্রিটেনের মতো অত ফ্লেক্সিবল। মানে কি কিছু কিছু কনস্টিটিউটিভ পার্ট আছে, যেমন বিশেষ করে ফান্ডামেন্টাল রাইট আছে, এটা খুব রিজিড, চেঞ্জ করা যায় না ইজিলি। আর আবার নর্মাল বাকি যেগুলো আছে সেগুলো আবার খুব ইজিলি চেঞ্জ করা যায়। তো দুটোই আমাদেরকে না ব্লেন্ড অফ বোথ বলা হয়। ঠিক আছে, যে দুটোই আছে। আচ্ছা, যেগুলো মনে করো রিজিড হয়, সেটার জন্য তোমাদের বলি, যেগুলো যেমন রিজিড হয় না সেগুলো আমাদের কী করতে না স্পেশাল মেজরিটি দিয়ে পাস করতে হয়। স্পেশাল মেজরিটি কীভাবে আসে? যে 2/3 মেম্বারকে উপস্থিত থাকতে হবে আর ভোট করতে হবে। 2/3 মেম্বার কী করবে? অ্যাটেন্ড থাকবে আর কি করবে, প্লাস ভোট করবে। আর মেজরিটি অবভিয়াসলি থাকতে হবে, তবেই ওই কী বলে তোমার অ্যামেন্ডমেন্টটা করা যাবে, চেঞ্জ করা যাবে, তাছাড়া হবে না। আবার কি আরেকটা স্পেশাল মেজরিটি হয় যে 2/3 মেম্বার তো থাকবেই, 2/3 মেম্বার থাকবে, প্লাস কী হবে যে যতটি স্টেট আছে আমাদের দেশে, যতটি স্টেট আছে ওই স্টেটের কি হাফ স্টেট, ঠিক আছে, হাফ স্টেট যেন কী করে, হাফ অফ দ্য স্টেট ওটাতে ইয়েস করে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেট থেকে হাফ অফ দ্য স্টেট থেকে তার কি রেকটিফিকেশন করাতে হবে। তো স্পেশাল মেজরিটিতে খুব অসুবিধা হয়। তো ওই কারণে যেসব বিষয় চেঞ্জ করতে গিয়ে যে এই স্পেশাল মেজরিটির ব্যাপার আছে সেটা কি রিজিড। এবার ফ্লেক্সিবল কী হয়, যখন ফ্লেক্সিবল কিছু কিছু কনস্টিটিউশনের ম্যাটার আছে যেগুলো খুব ফ্লেক্সিবল, সেটাতে কী করা হয়, কিছু না, নর্মাল কী করবে যে 50+ মানে হাফ প্লাস 1 করতে হবে। নর্মালি যেটা পাস হয়ে যায়, যে হাফ প্লাস 1 ভোট পেলেই পাস। ঠিক আছে, তো ওই কারণে কিছু জিনিস রিজিড, কিছু জিনিস ফ্লেক্সিবল। তারপর কি বলেছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের দেশে যে গভর্নমেন্টটা সেটাকে বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এবার এটা কি জিনিস? পার্লামেন্টারি সিস্টেমে দেখবে আমরা বিশেষ করে যে ব্রিটিশ গভর্নমেন্টকে ফলো করেছি। ঠিক আছে, ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা আছে প্রিফার করে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম, যেটাকে কি ব্রিটিশে বলা হয় ওয়েস্টমিনিস্টার মডেল বলা হয়, অফ গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে, আমরা কি যে আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফলো করি না, আমরা কি করি যে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম ফলো করি। আমেরিকান আর ব্রিটিশের মধ্যে পার্থক্যটা কোথায় আছে দেখো। আমেরিকানে কি হয়, আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কি হয় যে যারা এক্সিকিউটিভ থাকে, এক্সিকিউটিভ ইন দ্য সেন্স যেমন হচ্ছে প্রেসিডেন্ট হয়ে গেল, ডিফেন্স মিনিস্টার যেগুলো আছে, এই যে এক্সিকিউটিভ যারা থাকে না তারা কিন্তু পার্লামেন্টে কি হয় না, রেসপন্সিবল হয় না। পার্লামেন্টে মানে তারা রেসপন্সিবিলিটি তাদের থাকে না পার্লামেন্টের জন্য। ঠিক আছে, তারা নিজের কাজ নিজেরা এমনি যেটা ঠিক মনে করে সেই হিসাবে তারা করে। ওকে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কী হয় বা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমে কী হয় দেখবে যে প্রাইম মিনিস্টার কী করে, প্রাইম মিনিস্টারকে পার্লামেন্টে গিয়েও জবাবদিহি করতে হয়, দিতে হয়। ঠিক আছে, দিতে হয়। আর মিনিস্টার যারা আছে তাদেরকেও পার্লামেন্টে গিয়ে জবাবদিহি দিতে হয়। তো পার্লামেন্ট কী হয় যে বিশেষ ক্ষেত্রে এই ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে কী হয় যে এক্সিকিউটিভ আর লেজিসলেচার সেম থাকে। ক্ষেত্রে কী হয় যে এক্সিকিউটিভ সেই লেজিসলেটিভ। ঠিক আছে, এবার একটা মন্ত্রী যিনি আছেন মনে করেন যে সাপোজ মনে করেন যে ডিফেন্স মিনিস্টার বা তোমার হোম মিনিস্টার, অমিত শাহর কথা বলছি। আমাদের যেমন হোম মিনিস্টার অমিত শাহ যিনি আছেন তিনি কি এক্সিকিউটিভ একজন। ঠিক আছে, ওইভাবে যদি আমরা দেখি তো তিনি একটা এক্সিকিউটিভ, কিন্তু তিনি আবার পার্লামেন্টে গিয়ে ল বানাচ্ছেন, তাহলে তিনি লেজিসলেটিভও হয়ে গেলেন, লেজিসলেচার। ঠিক আছে, তো দুটোই পোস্টকেই আমাদের এখানে সামলানো হয়। কিন্তু আমেরিকান সিস্টেমে কী হয় যে যারা মনে করেন যে এই যে তোমার হোম মিনিস্টার থাকেন বা ডিফেন্স মিনিস্টার থাকেন তারা কিন্তু পার্লামেন্টে গিয়ে ল বানান না। ঠিক আছে, এটাই ডিফারেন্স। তো আমাদের যেটা সিস্টেম আমরা ফলো করি সেটা কী করি যে ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম ফলো করি। আর সেখানে কি যে সেখানে এক্সিকিউটিভ কিন্তু কী হয়, রেসপন্সিবল হয় পার্লামেন্টে। ঠিক আছে, ওকে।
তারপর কি বলা হয়েছে দেখো যে পার্লামেন্টারি সিস্টেম ইজ অলসো সেন্টার হচ্ছে ওকে সিস্টেম অ্যান্ড সেন্টার। আমাদের ক্ষেত্রে দেখো কি আছে যে পার্লামেন্টারি সিস্টেমটা যেটা আছে সেটা কি আমরা স্টেটে সেন্টারে তো করছি, যেমন আছে আমাদের লোকসভা রাজ্যসভা, আমাদের স্টেটেও চলে সেভাবে। সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ নেই, শুধু বিধানসভা আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টেটেই দেখবে যে বিধানসভা প্লাস বিধান পরিষদ দুটোই চলে, বাইক্যামেরালিজম প্রসেস চলে, ঠিক আছে। আমাদের স্টেটে কিন্তু বিধান পরিষদ নেই। এনিওয়ে, তো পার্লামেন্টারি সিস্টেম তো আমাদের ইসেও আছে, ওটাই বলা হচ্ছে যে সেন্টারও আছে স্টেটেও আছে। আচ্ছা, পার্লামেন্টারি সিস্টেমে আর কি একটা হয়, দেখবে যে একজন নমিনাল হেড থাকেন, একজন রিয়েল এক্সিকিউটিভ থাকেন। নমিনাল এক্সিকিউটিভ কে নমিনাল হচ্ছেন কে হবে এখানে আমাদের ক্ষেত্রে, সেটা হবেন প্রেসিডেন্ট, আর রিয়েল এক্সিকিউটিভ কে হবেন প্রাইম মিনিস্টার। তারপর কি মেজরিটি পার্টি রুল হয়, যে মেজরিটিতে আসবে সেই পার্টি রুল করবে, সেখান থেকে প্রাইম মিনিস্টার হবে। লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার অবভিয়াসলি। আর কি চিফ মিনিস্টার, স্টেটে চিফ মিনিস্টার, আর সেন্ট্রালে কি হবে প্রাইম মিনিস্টার। মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার ইন দ্য লেজিসলেচার, যেটা আমি বললাম যে যিনি লেজিসলেচার, যিনি হচ্ছেন আপনার এক্সিকিউটিভ, তিনিই লেজিসলেচার, তাকে বসতে হচ্ছে। তারপর কি ডিসলিউশন অফ দ্য লোকসভা, তারপর কি যখন মনে করে যে টাইম হয়ে গেল 5 বছর শেষ, তো তারপর কি লোকসভাকে ডিসলভ করে দেওয়া হলো, তারপর আবার নতুন লোকসভা গঠন করা হবে। তো এগুলো ফিচার্স কি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ফিচার্স এগুলো, ঠিক আছে। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনথেসিস অফ পার্লামেন্টারি সভরেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। এখানে কি হয় যে আমাদের দেশে যে আমরা ফলো করি সেটা কি ফলো করি, যে পার্লামেন্টারি যে সভরেন্টি হয় সেটা অ্যাসোসিয়েট উইথ ব্রিটিশ পার্লামেন্ট সিস্টেম, আর জুডিশিয়াল সুপ্রিমেসিটা কিসের সাথে তোমার অ্যাসোসিয়েট, সেটা হচ্ছে আমেরিকান সিস্টেমের সাথে অ্যাসোসিয়েট। আচ্ছা, এখানে কি জিনিসটা বুঝো, এটার ক্ষেত্রে কি হয়, বিশেষ করে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষেত্রে কী হয় যে পার্লামেন্টই সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে। পার্লামেন্টই সর্বশ্রেষ্ঠ, পার্লামেন্ট যেভাবে চাইবে সেভাবে রুলস রেগুলেশন তারা বানাবে, ঠিক আছে। আর আমেরিকার ক্ষেত্রে কি হয় যে জুডিশিয়াল সুপ্রিমেসি আছে, মানে মানে হচ্ছে কি কোর্ট ডিসাইড করবে, কোর্টই কিন্তু ফাইনাল ডিসাইডটা করে, ঠিক আছে। কোর্টের কাছে বিশাল পাওয়ার আছে, বলতে পারো যে কোর্টের কাছে পাওয়ারটা বেশি। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু দুটোর বোধ, ঠিক আছে। মানে এরকম না যে পার্লামেন্ট যা চাইবে তাই রুলস রেগুলেশন বানিয়ে দেবে, না। পার্লামেন্ট যদি তাই করে তাহলে কি সেখানে জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট সামনে এসে বলবে যে এটা আনকনস্টিটিউশনাল, বলে সেটাকে খারিজ করে দেবে, ঠিক আছে। যদি চাই তো খারিজ করতে পারে এভাবে। আবার তার উল্টো কি, যে মনে করো যে জুডিশিয়াল সুপ্রিমেসিতে কি করলো, যে সুপ্রিম কোর্ট বললো এটা আনকনস্টিটিউশনাল, সেখানে কি তখন করবে পার্লামেন্ট, যে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, যে পার্লামেন্ট সেটার উপর আবার চর্চা করে তারপর সেটার উপর বেসিসে ও নিজে রুলস রেগুলেশন আবার বানাতে পারে। তো অবভিয়াসলি এখানে কি যে একজন আরেকজনকে চেকে রাখছে, ঠিক আছে। কেউ কাউকে এরকম না যে ওভার পাওয়ার করতে পারবে, একজন আরেকজনকে চেকে রাখছে। মেন পাওয়ার কার কাছে আছে, মেন পাওয়ার হচ্ছে কনস্টিটিউশনের কাছে আছে, কারণ দুজনকেই কিছু যদি করতে হয় তো সেখানে কি করতে হবে, যে কনস্টিটিউশনকে হাতে রেখেই করতে হবে, ঠিক আছে। তারপর দেখো ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, জিনিসটা বুঝলে একটু আগে আমি আই থিঙ্ক বলেই দিলাম। ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আগে বুঝো, ইন্টিগ্রেটেড মানে কি, ইন্টিগ্রেটেড মানে কি যে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, একটার সাথে আরেকটা কি আছে কানেক্টেড আছে, ঠিক আছে। মনে করো যে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, তারপর কি তার নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, তার নিচে যদি কিছু থাকে আরও থাকে। এখানে আমাদের ক্ষেত্রে কি হয় যে কোনো একটা যদি ডিসিশন আছে, মনে করো যে ডিস্ট্রিক্ট কোর্ট কোনো একটা ডিসিশন নিয়েছে, সেটা যদি পছন্দ না হয় তো হাইকোর্ট সেটাকে খারিজ করতে পারে, হাইকোর্টের কোনো ডিসিশন আছে সেটাকে কি সুপ্রিম কোর্ট খারিজ করতে পারে। এটা বলে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, মানে একটা আরেকটার সাথে যুক্ত আছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিতে কি হয়, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিতে হয় যে দেখো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিতে কি হয় যে সুপ্রিম কোর্ট একটা নিজস্ব মতো রায় দেবে, নিজের যেটা তার জুরিসডিকশন আছে তার উপর, হাইকোর্ট নিজের যেটা জুরিসডিকশন আছে সেটার উপর হাইকোর্ট রায় দেবে। তো আমাদের ক্ষেত্রে না দুটোই চলে, একটা জিনিস খেয়াল করে দেখবে আমাদের ক্ষেত্রে দুটোই চলে। কিন্তু এই যে জিনিসটা যেটা বললাম আমি, যেখানে যে সুপ্রিম কোর্ট, তো এটা হচ্ছে আমেরিকান প্রসেসে চলে। আমেরিকান প্রসেসে কী হয় যে সেন্টারে যদি কোনো বিষয়বস্তু থাকে, সেন্টারে যদি কোনো বিষয়বস্তু থাকে সেখানে কি সুপ্রিম কোর্টই রায় দেবে। আর যদি স্টেটের কোনো বিষয়বস্তু হয়ে যায় তো সেখানে হাইকোর্টেরই রায় মানে সর্বাধিক রায়, বলতে পারো এইভাবে। কারণ ওখানে কি, কারণ ওখানে ফেডারেশন সিস্টেম চলে, ওখানে কি চলে ফেডারেশন সিস্টেম চলে, যেখানে কি যে সেন্টারের পাওয়ার আলাদা, স্টেটের পাওয়ার আলাদা, নিজস্ব স্বাধীনতা আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে। সেখানে কি হয় যে দুটো সিটিজেনশিপ চলে, ঠিক আছে। তো এইরকম ব্যাপার আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে কি সেটা আছে? অবভিয়াসলি ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা নেই। ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয় যে ঠিক আছে, হাইকোর্টের কাছে নিজস্ব জুরিসডিকশন আছে, হাইকোর্ট নিজের জুরিসডিকশনের উপর তোমার রায় দিতে পারবে, সুপ্রিম কোর্টেরও নিজস্ব জুরিসডিকশন আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি সুপ্রিম কোর্টের মনে হয় বা কোনো কারণে হস্তক্ষেপ করতে হয় এটার উপরে, তো সে করতে পারে,
সবসময় করে না, অবভিয়াসলি করে না, কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম টাইমেই সুপ্রিম কোর্ট যেটা হাইকোর্ট রায় দিল সেটার উপরেই দেয় না কোনো রায় সাধারণত, যদি কোনো রকম কোনো পিটিশন ফাইল না হয় তো। কিন্তু যদি ফাইল হয় আর যদি তারপর মনে হয়, অনেক সময় যদি সুপ্রিম কোর্ট মনে করে যে না এটা ডিসিশন ঠিক নেই, তখন সুপ্রিম কোর্ট সেটাতে ইন্টারফেয়ার করে। ঠিক আছে, তো আমাদের এখানে কি যে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি উইথ কি ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চলে, সে দুটোই চলে সাধারণত। তুমি যদি লক্ষ্য করো যে ইন্ডিপেন্ডেন্টও আছে আর ইন্টিগ্রেটেডও আছে। ঠিক আছে, তো এরকম বিষয়বস্তু আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে কি বলেছে, সিঙ্গেল সিস্টেম হচ্ছে কোর্ট, ওকে, প্রসিডিওর। দেখো আমাদের ক্ষেত্রে কি হয় না, প্রসিডিওর এস্টাবলিশ বাই ল দিয়ে এই প্রসেস দিয়ে আমরা চলছি। প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, যেটাই প্রসিডিওর আছে সেটা কি ল দিয়ে এস্টাবলিশ করা আছে, সেখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি না। আমাদের আর্টিকেল মানে আমাদের কনস্টিটিউশনই হেড, ঠিক, কনস্টিটিউশনই হেড, যেটা বলে দিয়েছে সেই বেসিসে আমাদেরকে চলতে হবে। আর ইউএসের ক্ষেত্রে কী হয় যে ডিউ প্রসেস অফ দ্য ল, এটাই ডিফারেন্স। ডিউ প্রসেস অফ দ্য লতে কী হয় যে প্রসেসের থ্রু, আজকে এটা তো কালকে যদি চেঞ্জেস করতে মনে হয় তো সেটা চেঞ্জ করে নেবে, পরশু দিন আবার যদি চেঞ্জেস করতে মনে হয় তাহলে আবার ডিউ প্রসেস অফ দ্য ল। ঠিক আছে, যেভাবে যেভাবে লটা বাড়বে যেভাবে যেভাবে প্রসেস চলে সেই হিসাবে ল চেঞ্জ হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা না, আমাদের ক্ষেত্রে যে ল অলরেডি আছে দেওয়া, ঠিক আছে, আমাদেরকে লয়ের হিসাবে প্রসেস চলতে হবে, প্রসেসের হিসাবে ল চলবে না, এটাই ডিফারেন্স হয়। আর ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি হার ফলোড বাই দ্য সুপ্রিম কোর্ট, ওকে, তো এটা হচ্ছে কথা। সেকেন্ড যদি আমরা যাই, তারপর তারপর একটা যদি আমি দেখি তো কী দেখবো যে ফান্ডামেন্টাল রাইটস, এটা কি ফিচার্স, এগুলো তো সবই ফিচার্সই আছে না, যে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমরা দেখলাম যে আমাদের ক্ষেত্রে দুটোরই ব্লেন্ডিংয়ে আছে। তারপরে কি যে ফান্ডামেন্টাল রাইট দেখতে পাচ্ছি যে আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটও আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট কি, মৌলিক অধিকার। ঠিক আছে, এবার মৌলিক অধিকার কাকে দেওয়া হচ্ছে, পাবলিককে দেওয়া হচ্ছে, যে পাবলিকের কিছু মৌলিক অধিকার আছে, ভালো কথা, সেটাও ভালো কথা। তো আমাদের কি বলা হয়েছে যে এই যে এটা পলিটিক্যাল আইডিয়াল পলিটিক্যাল, ওকে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, বলে দিয়েছে কি কি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তো এই জিনিসগুলো আছে অলরেডি ক্লিয়ার বলে দেওয়া আছে, 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28, 29, 30, 32, এখানে এবার একটা মিসিং আছে 31। এই 31টা কোনটা ছিল জানো, এটাও একটা রাইট ছিল, আগে 7টা রাইট ছিল, এখন 6টা আছে। এটা হচ্ছে রাইট টু প্রপার্টি, যেটা কি এখন আর নেই। আচ্ছা, মৌলিক অধিকার নিয়ে আমি একটা আলাদা চ্যাপ্টার অলরেডি আছে, তো তাই আমি এর থেকে বেশি ডিসকাস এখানে করবো না। তো এটাকেও জেনে রাখো যে এটাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা এখন নেই ফান্ডামেন্টাল রাইটে। ওকে, দেখি আরও কোনো বৈশিষ্ট্য আছে ফান্ডামেন্টাল এই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের। হ্যাঁ আছে, আরও বৈশিষ্ট্য আছে কি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, এটা কি কত নম্বর পার্টে পড়ে, এটা পার্টে পড়ে হচ্ছে 14 নম্বর পার্টে পড়ে, 14 বলছি সরি 4 নম্বর পার্টে পড়ে। ঠিক আছে, আর এখানে আমাদের কি কি প্রমোট করা হয়, সোশিয়াল আর ইকোনমিক ডেমোক্রেসি প্রমোট করা হয়, আইডিয়া অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল রাইটে বলতে বলে এলাম, ফান্ডামেন্টাল রাইটে কিন্তু কি জাস্টিসেবল, এতটুকু জেনে নেবো। জাস্টিসেবল মানে ফান্ডামেন্টাল রাইটে যদি হনন হয় তাহলে তুমি ডাইরেক্ট সোজা কী করো না, কোর্টে দৌড়াতে পারো। কোর্ট ইন দ্য সেন্স তুমি হাইকোর্ট, ইভেন তুমি যদি চাও তো তোমার সুপ্রিম কোর্টে তুমি যেতে পারো, কারণ ফান্ডামেন্টাল রাইটের হনন হলে তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারো। কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ক্ষেত্রে আছে কি, যে এটা কিন্তু নন জাস্টিসেবল, এটা কি নন জাস্টিসেবল ইন নেচার, আর এটা কিন্তু এনফোর্সেবল করা যাবে না, বাইরের কোর্টের দ্বারা এনফোর্সেবল করা যাবে না। যদি কেউ ভায়োলেশন করে, মনে করো যে ডিপিএসপি এটা আছে, এটা বলে দেওয়া আছে, আর এটা কেউ ভায়োলেশন করছে, তো কোর্টের থ্রু এটা কিন্তু এনফোর্সেবল করা যাবে না, নন এনফোর্সেবল আর নন জাস্টিসেবল। ঠিক আছে, ওকে, আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো আছে সেটাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি, সোশ্যালিস্টিক, গান্ধিয়ান, আর কি লিবারেল, ইন্টেলেকচুয়াল। এগুলো সব আমি, এটারও একটা আলাদা অলরেডি চ্যাপ্টার আছে, তো অবভিয়াসলি এখানে আমি বিশেষ কিছু তোমার ডিসকাস করবো না। এইম কি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এইম হচ্ছে ওয়েলফেয়ার সোসাইটি ক্রিয়েট করা। ঠিক আছে, ওয়েলফেয়ার সোসাইটি ক্রিয়েট করা। আচ্ছা, সিগনিফিকেন্স কী হয়, তো ফান্ডামেন্টাল যে গভর্নেন্স হয় কোনো একটা কান্ট্রিতে, সেটা কি একটা ডিউটি টু দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল টু মেকিং দ্য লস। বলছে একটা ফান্ডামেন্টাল গভর্নেন্স চালানোর জন্য একটা কান্ট্রিতে যদি যখন কোনো ল বানানো হবে না, তখন গভর্নমেন্ট কী করবে, যে এই ডিপিএসপির দিকে তাকিয়ে দেখবে যে আমরা যে কোনো একটা ল বানাচ্ছি সেটা যেন ডিপিএসপির থ্রুই হয়। ঠিক আছে, যে ডিপিএসপিগুলো যেন মেনটেন করা হয়। ঠিক আছে, তো এই ডিপিএসপির প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই যেন করা হয়।
ওই কারণের জন্য ডিপিএসপিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিসে কি বলছে এবার, যে ফান্ডামেন্টাল ডিউটিসও বলছে যে তোমার যেমন ফান্ডামেন্টাল রাইট তুমি নিলে ঠিক আছে, কিছু ডিপিএসপিও আছে যেটা দেখে তারপর তোমার কী করবে, যে গভর্নমেন্ট রুলস রেগুলেশন বানাবে, ঠিক। তো কিছু তো ফান্ডামেন্টাল তোমাকেও ডিউটি রাখতে হবে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমারও কিছু একটা ডিউটি আছে। এই ডিউটিগুলো কি? তো এই ডিউটিগুলো হচ্ছে তোমার কাছে 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে, ঠিক আছে। আর এই ফান্ডামেন্টাল ডিউটিগুলো কোথায় বলা আছে? পার্ট 4A-তে, আর তোমার হচ্ছে আর্টিকেল নাম্বার 51A, ঠিক আছে, এটাতে বলা আছে। কিন্তু মধ্যে কথা হচ্ছে এগুলো আবার কি নন জাস্টিসেবল ইন নেচার। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখো যে আগে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি বলে কিছু ছিল না, এটা অ্যাড করা হয়েছিল। আমি স্টার্টিংয়ে বলেছিলাম যে 42nd অ্যামেন্ডমেন্টটাতে অনেক কিছু অ্যাড করা হয়, ওখানে এখন মিনি কনস্টিটিউশনও বলা হতো। এই 42nd অ্যামেন্ডমেন্টেই ফান্ডামেন্টাল ডিউটিটাও অ্যাড করা হয়েছে, আর সেটা কার রিকমেন্ডেশনে? স্বরণ সিং কমিটির রিকমেন্ডেশনে অ্যাড করা হয়েছিল। আচ্ছা, তো এরপর চলি আরও দেখি আর কোনো ফিচার্স আছে। অবভিয়াসলি আছে, এখনই শেষ হবে, এখন তো আরও কিছু আছে। আমাদেরটা কি, আমাদের কনস্টিটিউশন হচ্ছে কি সেকুলার স্টেট। আমাদের কনস্টিটিউশনের ফিচার্স হচ্ছে কি যে আমাদের ইন্ডিয়া হচ্ছে অ্যাজ এ সেকুলার স্টেট। আচ্ছা, একটা জিনিস জেনে রাখো যে এই যে সেকুলার ওয়ার্ডটা কিন্তু যখন কনস্টিটিউশন গঠন করা হয় তখন কিন্তু ছিল না। কিন্তু তার মানে এটা না যে আমাদের কনস্টিটিউশন সেকুলার ছিল না। আমাদের কনস্টিটিউশনে অনেক জিনিসপত্র অলরেডি দেওয়া ছিল যেটা কি সেকুলার ইন নেচার, কিন্তু সেকুলার ওয়ার্ডটাই ইউজ করা ছিল না, এটা হচ্ছে মধ্যে কথা। তো যাই হোক, কোথায় গেল? ওকে, জাস্ট এ মিনিট। ওকে, তো সেকুলারিজম ছিল না, সেকুলার এই ওয়ার্ডটা ইউজ করা ছিল না। কিন্তু অবভিয়াসলি আমাদের অলরেডি কনস্টিটিউশনে অনেক যেমন আর্টিকেলস আছে, যেমন আর্টিকেল 14, 15, 16, 25 থেকে 30 আর কি 44, এই আর্টিকেলগুলোতে অলরেডি যেগুলো জিনিস প্রমোট করা হয়েছে সেটা সেকুলারিজমই প্রমোট করা হয়েছে। কিন্তু কী হলো, আর বারবার একটাই কথা বলছি, সেকুলারিজম যে ওয়ার্ডটা প্রিএম্বলে সেটা অ্যাড করা হলো এই যে 42nd অ্যামেন্ডমেন্ট 1976। ওই কারণে বারবার বলছি 42nd অ্যামেন্ডমেন্ট 1976টা খুব ইম্পর্টেন্ট। এখানে মধ্যে কথা অনেক কিছু জেনে রাখতে হয় যে এই অ্যামেন্ডমেন্টে কী কী জিনিস অ্যাড করা হয়েছিল। এনিওয়ে, তো এবার যখন আমি সেকুলার ওয়ার্ডটা ইউজ করছি যে ইন্ডিয়া একটা সেকুলার স্টেট, তো এই সেকুলার স্টেট বলার মানেটা কি? সেকুলার স্টেট বলার মানেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। সাধারণত মানে কি, যে স্টেট কোনো একটা পার্টিকুলার ধর্মকে নিয়ে স্টেট রিলিজিয়ন বানাতে পারবে না, ঠিক আছে। আর সব ধর্মকে স্টেট কী করবে, যে সমান চোখে দেখবে, সব ধর্মকে কী করবে, সমান চোখে, ইকুয়াল চোখে দেখবে, ঠিক আছে। তো ওয়েস্টার্ন পলিটিক্সে এখন দেখো সেকুলারিজমে না দু টাইপের হয়। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমি তো বলে দিলাম যে কি আমাদের একটা পজিটিভ আছে, পজিটিভ টাইপের একটা কনসেপ্ট, যেখানে কি যে আমরা প্রত্যেকটা ধর্মকে পলিটিক্স থেকে আলাদা ঠিকই করি, মানে একেবারে পলিটিক্স থেকে আলাদা করি না, কিন্তু সমান চোখে আমরা দেখি। ওয়েস্টার্ন কনসেপ্টে কী হয়, যে তারা কী করে, যে কমপ্লিট সেপারেশন করে দেয়, রিলিজিয়নের সাথে স্টেটের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। রিলিজিয়ন ধর্মের সাথে তোমার কি পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে ওয়েস্টার্ন কনসেপ্ট। ইন্ডিয়ান কনসেপ্টে কী হয় যে না, আমরা একেবারে এইভাবে সেপারেট করি না, আমরা কী করি যে পলিটিক্সটাকে একেবারে সেপারেট করি না, আমরা কী করি যে দুটোই যে ধর্ম, মানে যতই ধর্ম আলাদা আলাদা আছে, বিভিন্ন ধর্ম আলাদা আলাদা আছে, তাদেরকে আমরা প্রোটেক্ট করি আর ইকুয়ালি রেসপেক্ট করি, ঠিক আছে। ওকে, এখন আমি এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না, কারণ এগুলোর উপরে পরবর্তীতে বড় বড় লেকচার হবে। তারপর কি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজেস, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজেস, এটাও একটা কি যে ফিচার্স ইন্ডিয়ান কনস্টিটিউশনের। এখানে কি বলা হয়েছে দেখো, এর আগের চ্যাপ্টারগুলো যদি তোমরা দেখেছো সেখানে দেখবে যে মোটামুটি কী ছিল, যে আগে মোটামুটি স্বাধীনতার আগে পর্যন্ত মোটামুটি 10 থেকে 14% পাবলিকের কাছে ভোটিং রাইট ছিল, তাও কি আবার এই ভোটিং রাইটটা শেষের দিকে পেয়েছিল, স্টার্টে কিন্তু ছিলই না কিছু, ঠিক আছে। তো কী করা হলো, যে যখনই স্বাধীনতা আমরা পেলাম তারপর কী করা হলো, যে সবাইকে ভোটিং রাইট দেওয়া হলো, সবাইকে, ঠিক আছে, ছোটো বড়ো সবাইকে ভোটিং রাইট দেওয়া হলো। হ্যাঁ, এজটা ডিসাইড করা হয়েছিল 21 বছর, যে 21 বছরের উপরে হতে হবে তবে তুমি ভোটিং রাইট পাবে। পরবর্তীতে সময়ের সাথে সাথে বোঝা গেলো যে না, 21 বছর না, সেটাকে কমিয়ে আমাদের করতে হবে 18 বছর করতে হবে। আর সেটা করা হয়েছিল কবে? 1999 সালে। আচ্ছা, কত নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু করা হয়েছিল সেটা জিজ্ঞেস করে, 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তো এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু করা হয়েছিল কত? 1988 এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা হয়, আর 1989 সেটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এবার এর বেসিসেই কী হলো, যে
18 বছর যেই তোমার বয়স হয়ে যাবে তুমি কি করতে পারবে যে লোকসভা, স্টেট অ্যাসেম্বলি ভোট, এগুলো ভোটে তুমি পার্টিসিপেট করতে পারবে, যেটা এখন তোমরা সকলেই করো। যেমন 18 বছর বয়স হয়ে যায় তোমাদের ভোটার কার্ড তৈরি হয়ে যায়, তোমরা ভোট দেওয়ার জন্য রেডি হয়ে যাও। তো এটাও একটা কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার্স। ওকে, সিঙ্গেল সিটিজেনশিপ এর আগেও বলেছি, আবারও বলছি কি ইন্ডিয়ার ক্ষেত্রে কি আছে যে সবাই সেই স্টেটের হোক, মানে আলাদা এরকম না যে ওয়েস্ট বেঙ্গলের পাবলিকের আলাদা রাইট আছে আর তোমার তামিলনাড়ুর আলাদা আলাদা রাইট আছে, না, সবার অ্যাজ এ সিটিজেন সিঙ্গেল কী হবে সিটিজেনশিপ হবে, মানে সবাই ভারতীয়, এটাই আমাদের পরিচয়। ঠিক আছে, তো অবভিয়াসলি সবার কী হবে যে সেম পলিটিক্যাল আর সিভিল রাইট হবে। কিন্তু কি সব জায়গাতে কি সেম হয়, সব ডেমোক্রেসিতে কি সেম হয় না, এখানে বুঝো। যেমন ইউএসএতে কী হয় যে ইউএসএ দুটো সিটিজেনশিপ, ঠিক আছে, একটা সিটিজেনশিপ কী হয় অ্যাজ এ ইউএসএ, ঠিক আছে, একটা দেশের সিটিজেনশিপ হয়, আর একটা কি যে স্টেটের আলাদা আলাদা সিটিজেনশিপ হয়। ঠিক আছে, কেউ মনে করো ক্যালিফোর্নিয়া থাকে তো ক্যালিফোর্নিয়ার আলাদা সিটিজেনশিপ হবে, কেউ মনে করো টেক্সাসে থাকছে তো টেক্সাসের আলাদা সিটিজেনশিপ হবে। কিন্তু আমাদের এখানে কি আলাদা আলাদা আছে? নেই, আমাদের এখানে একটাই সিটিজেনশিপ, সেটা কি আমরা ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট বডি যে কনস্টিটিউশনে বলেছে যে দেখো আমাদের এখানে কি সাধারণত যদি আমরা অ্যাজ এ গভর্নমেন্ট ধরি তাহলে কি ধরি যে হ্যাঁ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তারপর কি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, মানে একটা গভর্নমেন্টের ফিচার্স হয়ে গেল, একটা জুডিশিয়ারির ফিচার্স হয়ে গেল, আর একটা হয়ে গেলো কি পার্লামেন্টারি ফিচার্সও হয়ে গেল। কিন্তু আরেকটা ফিচার্স আছে, সেটা কি যে এই যে ইন্ডিপেন্ডেন্ট বডিজ, এদের কাজ কী হয়, এরা ইন্ডিপেন্ডেন্ট থেকে, যেমন হচ্ছে ইলেকশন কমিশন, এর কাজ কি যে ভোটিং করানো, পুরো ইন্ডিপেন্ডেন্ট। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এর কাজ কি যে অডিট করা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের। ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এর কাজ কি এই যে তোমার এগুলো যেগুলো অল ইন্ডিয়া বেসিসে যে এক্সামগুলো হয় আইএস আইপিএসগুলো নির্ধারণ হয় সেটা কন্ডাক্ট করা, আর কি প্রেসিডেন্টকে অ্যাডভাইস করা। স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এর কাজ কি, এর কাজ হচ্ছে তোমার হচ্ছে প্রত্যেকটা স্টেটে, যেমন আমাদের স্টেটে কী হয় যে WBCS করানো, যতটা মানে স্টেট লেভেলে যে এক্সামগুলো আছে সেগুলো কন্ডাক্ট করা, আর গভর্নরকে অ্যাডভাইস দেওয়া। ঠিক আছে, তো এইরকম কাজগুলো হয় এই ইন্ডিপেন্ডেন্ট বডিজে, তো এগুলো আছে। ঠিক, তারপর কি ইমার্জেন্সি প্রভিশনস, দেখো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরকম তো না সবসময় সব রকম ঠিকই চলে, তো তার জন্য কি কিছু ইমার্জেন্সি প্রভিশনসও আছে। আচ্ছা, রেশনাল পিছনে কি যে এই যে ইমার্জেন্সি প্রভিশনগুলো আছে সেটার পিছনে অবভিয়াসলি কেন রাখা হয়, যেন আমাদের যে সভরেন্টিটা আছে, সার্বভৌমতা যেটা আছে, ইউনিটি, ইন্টিগ্রিটি, ঠিক আছে, কোনো দেশের যে সিকিউরিটি ব্যবস্থাগুলো আছে সেগুলো যেন ঠিকঠাকভাবে চলে, ডেমোক্রেটিক্যাল যে প্রসেস, পলিটিক্যাল যে সিস্টেমগুলো আছে সেগুলো যেন সব ঠিকঠাক চলে, বা দরকারে আমাদের যেন সেগুলো আমরা যদি কোনো কিছু উল্টোসিত হয় সেটা যেন আমরা ঠিক করতে পারি। সাপোজ মনে করো অ্যাজ এ এক্সাম্পল, মনে করো কালকে কোনো একটা স্টেট এসে লাফিয়ে বললো যে আমি ইন্ডিয়া থেকে আলাদা হবো, ঠিক আছে, তো অতই কি সহজ? তখন কি করা হবে যে সেখানে ইমার্জেন্সি লাগিয়ে দেওয়া হবে, বা মনে করো যে সেই স্টেট কোনো রকমভাবে আর সেন্টারের কথা শুনছে না, কোনো কনস্টিটিউশন মানছে না, তখন কী হবে সেখানে তখন ইমার্জেন্সি লাগিয়ে দেওয়া হবে। তো অবভিয়াসলি এই জিনিসগুলো আছে। এবার ইমার্জেন্সিতে না 3 টাইপের ইমার্জেন্সি হয়, ঠিক আছে, সাধারণত ওটা একটু জেনে রাখো। 3 টাইপের হয়, একটা কি ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি কত? আর্টিকেল নাম্বার 352, খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয় যে ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে কেন লাগানো হয়, কোন বেসিসে লাগানো হয়। বেসিস হচ্ছে যদি মনে করো যে কোথাও যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক আছে, যুদ্ধ যদি শুরু হয়ে যায়, বা মনে করো যে কোনো বাইরের কোনো দেশ আমাদের দেশের উপরে যদি আক্রমণ করে দেয় এক্সটার্নাল, বা কি হতে পারে যে আর্ম রিবিলিয়ন, আমাদের দেশের মধ্যেই কি অনেকে মনে করো অস্ত্রশস্ত্র উঠিয়ে মারপিট শুরু করে দিল, ঠিক আছে, যে আর্ম রিবিলিয়ন করে দিল অস্ত্রশস্ত্র নিয়ে, ঠিক আছে, তো এইগুলো বেসিসে কি যে ন্যাশনাল ইমার্জেন্সি লাগানো যেতে পারে। ঠিক আছে, তারপর কি হয় একটা স্টেট ইমার্জেন্সি, আর কি হয় প্রেসিডেন্ট রুল। স্টেট ইমার্জেন্সিটা কততে লাগানো হয়? 356 স্টেট ইমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল 365। আচ্ছা, তো এটা কখন লাগানো হয়? এটা লাগানো হয় যখন মনে করো যে কোনো একটা স্টেটে মনে করো যে কনস্টিটিউশনাল যে মেশিনারিগুলো আছে, সাপোজ মনে করো কনস্টিটিউশনাল মেশিনারি বলতে কি বোঝায় যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম মনে করো ঠিকভাবে চলছে না, ঠিক আছে, ফেলিওর হচ্ছে, মানে কোনো একটা মনে করো যে রাজ্যে, সে রাজ্যে ও চালাতে পারছে না, ঠিক আছে, কোনো মুখ্যমন্ত্রী আছে সেই মুখ্যমন্ত্রী চালাতে পারছে না। তারপর কী হলো যে সাপোজ মনে করো যে এরকম হলো যে সেন্টার কোনো রকম গাইডলাইন দিয়ে দিচ্ছে স্টেটকে যে এটা ঠিক করুন ওটা করুন, ও মানছে না, নিজের ডিক্টেটরশিপে চলে এসছে, ঠিক আছে, তখন কী করা হবে যে সেখানে স্টেট ইমার্জেন্সি লাগানো হয়। ওকে, আচ্ছা, তারপর কি একটা হয় ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ফিনান্সিয়াল ইমার্জেন্সিটা কখন লাগানো হয়? ফিনান্সিয়াল ইমার্জেন্সিটা লাগানো হয় যদি দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি যদি খারাপ হয়, যদি থ্রেটে আসে,
ঠিক আছে, মনে করো যে আমাদের দেশের ফিনান্সিয়াল অবস্থা খুব বাজে হয়ে যায়, যেমন সাপোজ এখন যদি এজ এ এক্সাম্পল বলি, যেমন পাকিস্তানের যে অবস্থাটা আছে এখন, বা কিছুদিন আগে যে শ্রীলঙ্কা যে অবস্থাটাতে ছিল, তো এগুলো কি হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সিতে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আছে। এবার একটা জিনিস একটু জেনে রাখো যে কী হয়, যে এই যখন ইমার্জেন্সিগুলো লাগে, ঠিক আছে, যখন এই ইমার্জেন্সিগুলো লাগানো হয় তখন কী হয় না, যে ফেডারেল যে স্ট্রাকচারটা, ফেডারেল স্ট্রাকচার কি, যে সেন্টারের আর স্টেটের আলাদা আলাদা কী আছে, নিজস্ব পাওয়ার আছে। যখন এই ইমার্জেন্সিগুলো লেগে যায় না, তখন কী হয় যে এই ফেডারেল স্ট্রাকচার যেটা, সেটা কিনা ভেঙে দেওয়া হয়, সেটা কি অটোমেটিক নালিফাই হয়ে যাবে, আর কি হয়ে যাবে, পুরো পাওয়ারটা কি সেন্টারের কাছে চলে আসবে, পুরো পাওয়ারটা সেন্টার গ্র্যাব করে নেবে, ঠিক আছে। ওই কারণের জন্য কী হয় যে যখন কোনো রাজ্যে স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্সিয়াল রুল লাগে, তখন কী হয় যে ওখানকার যে লোকাল গভর্নমেন্ট আছে, সেই লোকাল গভর্নমেন্টটা ডিজলভ হয়ে যায়, ঠিক আছে, লোকাল গভর্নমেন্টের আর কোনো পাওয়ার থাকে না, পুরো পাওয়ারটা ক্যাপচার করে নেয় সেন্টার। ওকে, তারপর কি আর ফিচার্স আছে, অবভিয়াসলি আরও আছে, সেটা হচ্ছে কি থ্রি টায়ার সিস্টেম। থ্রি টায়ার সিস্টেমে কী হয় যে দেখো, নর্মালি কী বলেছে, সব প্রত্যেকটা জায়গাতে একটা শুনবি যে সেন্টার স্টেট, সেন্টার স্টেট, সেন্টার স্টেট, ঠিক আছে। আমাদের দেশে আরেকটা জিনিস আছে, সেটা কি, যে সেন্টার স্টেট আর কি পঞ্চায়েত সিস্টেম, পঞ্চায়েত প্লাস মিউনিসিপ্যালিটি। কী হয় যে এটা 73 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর 74 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে যে কত 73-এ কী হলো, যে পঞ্চায়েত সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হলো, আর 74-এ কী হলো, যে মিউনিসিপ্যালিটি ইন্ট্রোডিউস করা হলো। মানেটা হচ্ছে এটাই যে তাদেরকে না, তাদেরকেও কিছু কিছু পাওয়ার দেওয়া হলো, যে ঠিক আছে তোমরা তোমাদের লেভেলে, পঞ্চায়েতের লেভেলে, আর কি যে মিউনিসিপ্যালিটি লেভেলে কিছু কিছু তাদেরকে পাওয়ার দেওয়া হলো, যে তোমরা নিজস্ব জিনিসগুলো নিজেরাই চালাবে। এরকম না যে স্টেট সবসময় তোমাদের উপর ডিক্টেট করে বলে দিবে আর তারপরে তোমরা কাজ করবে না, তোমাদেরকেও কিছু পাওয়ার দেওয়া হলো, কিছু বিষয়বস্তু দেওয়া হলো, যে বিষয়বস্তুর উপর তোমরাও নিজেরা ডিসিশন তোমরা নিতে পারো। অবভিয়াসলি হেড হিসাবে তো কোনো একটা স্টেটই থাকে, বাট তবুও কিছু কিছু পাওয়ার তোমাদের দেওয়া হলো। তো এটা কি, এটাকে বলা হলো থ্রি টায়ার সিস্টেম, কি সেন্টার স্টেট আর কি তারপর পঞ্চায়েত প্লাস মিউনিসিপ্যালিটি, এটা হয়ে গেলো থ্রি টায়ার সিস্টেম, ঠিক আছে। আর এই যে তোমাদের যখন আমি ডিপিএসপি পড়েছিলাম, ওখানে একটা বললাম যে 3 টাইপের হয়, কি কি বলেছিলাম যখন ডিপিএসপির কথাটা হয়েছিল, এখানে যদি দেখতে পাও, জাস্ট এ মিনিট দেখিয়ে দিই, এই দেখো ছিল সোশ্যালিস্ট, গান্ধিয়ান, আর কি লিবারাল, ইন্টেলেকচুয়াল। এই গান্ধিয়ান যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি ছিল, সেখানে কিন্তু এই তোমার পঞ্চায়েত সিস্টেমের কথা বলা হয়েছিল, ঠিক আছে। ওটা আর্টিকেলটা হচ্ছে 40 নম্বর আর্টিকেল। তো এই যে গান্ধিয়ান ফিলোসফিটা, প্রিন্সিপালটা, সেটার জন্যই এইখানে এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে সেটা কিন্তু। আর দেখো একটা জিনিস খেয়াল করো, ওখানে আমি বলেছিলাম যে কি, যে যখন গভর্নমেন্ট কোনো রুলস রেগুলেশন মানবে না, তখন এই ডিপিএসপির দিকে তাকাবে, দেখবে যে কী কী বলা হয়েছে, কী কী জিনিস আছে। তো অবভিয়াসলি দেখো, যে ভাবো যে এই যে পঞ্চায়েত সিস্টেমটা ক্রিয়েট করা হলো, সেটা দেখলো এখানে যে হ্যাঁ গান্ধীজি বলেছিলেন, ঠিক আছে, যে এরকম এরকম পঞ্চায়েত সিস্টেম ক্রিয়েট করতে হবে। তো সেটা ভেবেই তারপর কী করা হলো, যে পঞ্চায়েত সিস্টেম ক্রিয়েট করলো। তো অবভিয়াসলি ওই কারণের জন্য ডিপিএসপি ইম্পর্টেন্ট। ওকে, এটাই আমাদের আই থিঙ্ক লাস্ট যে এই বৈশিষ্ট্যের মধ্যে কোঅপারেটিভ সোসাইটিস। আচ্ছা, কোঅপারেটিভ সোসাইটিসও কি, এগুলো জাস্ট জানতে হয় যে কত নম্বর আর্টিকেল, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু এগুলো অ্যাড করা হয়, আগে তো ছিল না, পরবর্তীতে এগুলো অ্যাড করা হয়েছে। 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু এগুলোকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। যেখানে কি যে রাইট টু ফর্ম, এখানে বলা হয় যে কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করা তোমাদের রাইট দেওয়া হলো, অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট, তোমাকে এই যে রাইটটা দেওয়া হলো। তারপর কি ডিপিএসপিতে যে নতুন কী করা হলো, যে ডিপিএসপিতে নতুন করে অ্যাড করা হলো কি, যে কোঅপারেটিভ সোসাইটির প্রমোশন করা যাবে, ঠিক আছে। আর আরও নতুন পার্ট কিছু কিছু অ্যাড করা হলো কোঅপারেটিভ সোসাইটির অ্যাজ এ, এই যে আর্টিকেলগুলো দেওয়া আছে 243 ZH2, 243 ZT এর মধ্যে। তো এগুলো ছিল ফিচার্স, এগুলো যতগুলোই দেখলে তোমরা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার্স। অবভিয়াসলি লেকচারটা অনেক বড় হয়ে গেল, কারণ পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে গিয়ে একটু লেকচারটা বড় হতোই। ওকে, একটু জাস্ট লাস্ট অ্যান্ড দ্য লিস্ট বলে দিই একটু, যেমন হচ্ছে কি, যে এগুলো যখন তৈরি করা হলো না, তো অবভিয়াসলি এদের কিছু ক্রিটিসিজমও হয়েছিল। ক্রিটিসিজম ইন দ্য সেন্স, কীরকম ক্রিটিসিজম হয়, বললো কি, যে আমাদের কনস্টিটিউশন তো ম্যাক্সিমাম আমরা কি দেখতে পাচ্ছি, যে বড় কনস্টিটিউশন এখান থেকে নিয়েছি, ওখান থেকে নিয়েছি, তো এরকম ব্যাপার ছিল না জিনিসটা। এগুলো না মানে ক্রিটিসিজম হিসাবে বলা হয়। তারপর কি বললো, যে কার্বন কপি কিসের, বলছে যে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর কার্বন কপি, অনেক কিছু এখান থেকে আমরা ছেপে নিয়েছি, ঠিক আছে, এগুলো সব ক্রিটিসিজম। তারপর কি বলছে, যে আনগান্ধিয়ান কনস্টিটিউশন এটা। তারপর আরও বলছে যে এটার এলিফ্যান্টাইন সাইজ, যেমন এই যে বললাম, যেটা এখন বর্তমানে তো 470, মানে আর্টিকেলই আমাদের 470টা আর্টিকেল, ঠিক আছে, ভাবতে পারছো, বিশাল বড়, এত বড় কনস্টিটিউশন হয় না কেন, তো এটার জন্য অনেকে বলে। তারপর বলে কিছু
এটা একটা না প্যারাডাইস, স্বর্গ কাদের জন্য? লয়ারদের জন্য। কারণ এত রুলস রেগুলেশনস আছে না, এত রুলস রেগুলেশনস আছে যে লয়ারদের খুব মজা হয়, ঠিক আছে? তো ওই জিনিসটাও বলা আছে ওই কারণের জন্য। তো এইভাবে কিছু ক্রিটিসিজম এটার আছে। তো এনিওয়ে, সো দিস ইজ অল ফর দিস সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো প্লিজ কমেন্টে জানাবে, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।